শুভ সকাল। সবাই কেমন আছেন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শুভ সকাল স্যার। জি, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে, বলেন। আ এ গুড সবাই মর্নিং স্যার। গুড মর্নিং। সবাইকে সকালের ক্লাসটাতে স্বাগত। আ আপনারা অনেকক্ষণই এই ক্লাসের জন্য অপেক্ষা করেছিলেন। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাক, তাহলে আমরা ক্লাসটা শুরু করি আজকে আরকি, হ্যাঁ? আজকের ক্লাসের আমাদের অবজেক্টিভ যেটা থাকবে, আজকের ক্লাসটা ইম্পোর্টেন্ট হবে। মানে প্রত্যেকটা ক্লাসই তো ইম্পোর্টেন্ট, কিন্তু তার মধ্যে প্রত্যেকটা ক্লাসেরই কিছু না কিছু বিশেষত্ব থাকবে। তো আজকের ক্লাসের বিশেষত্বগুলো হলো, প্রথমে দেখে নেব যে আজকের ক্লাসের অবজেক্টিভটা গুলো কি কি। রিভিউ দ্য প্রিভিয়াস ক্লাস, তারপর আমরা কপার লস সম্পর্কে জানবো, স্ট্রে লস সম্পর্কে জানবো, কন্ডাক্টিভিটি কারেন্ট লস সম্পর্কে জানবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ওয়াই মিউচুয়াল ফ্লাক্স অলওয়েজ রিমেইনস কনস্ট্যান্ট। হ্যাঁ, ওয়াই মিউচুয়াল ফ্লাক্স অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট, এটার আরেকটা ব্যাপার থাকবে এখানে, যে এই যে মিউচুয়াল ফ্লাক্সের কথা এখানে বলা হচ্ছে, এইটা দ্বারা আসলে বোঝানো হচ্ছে যে এখানে নো লোডটা আমাদের ট্রান্সফরমার ক্ষেত্রে আমরা দেখি যে আসলে অলওয়েজ কনস্ট্যান্ট। কিন্তু এই নো লোডটা কিভাবে কনস্ট্যান্ট থাকে যখন আমার এটা লোড অবস্থাতে থাকে? কারণ আমরা দেখেছিলাম বা জেনেছিলাম যে আমাদের যে লসগুলো আছে, সেই লসগুলোর মধ্যে একটু খেয়াল করেন এখানে, এখানে যে আমাদের লসগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, যে নো লোড লস এবং অনলোড লসেস। হ্যাঁ, অনলোড লসেস দ্যাট মিনস ট্রান্সফর্মারটা যখন লোডে নিয়ে আসা হবে, হ্যাঁ, যে ট্রান্সফর্মারটাকে সাথে কিছু লোড কানেক্ট করা হলো, তখন তার জন্য নো লোড অবস্থায় যে কারেন্ট ছিল তার থেকে কিন্তু বেশি পরিমাণ কারেন্ট সেখানে যাবে বা পাস হবে ট্রান্সফর্মার দিয়ে। তো সেই ক্ষেত্রেও আমরা বলতেছি যে এখানে নো লোড অবস্থায় যে লসটা ছিল সেই লসটা একই থাকবে, পরিবর্তন হবে না। মানে লোডের যদি ভেরিয়েশনও আসে, তারপরও নো লোডের অবস্থায় যে লসটা থাকবে সেই লসটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, সেটা লোড অবস্থায় থাকুক বা মানে নো লোড অবস্থায় থাকুক, যেটাই থাকুক না কেন অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তো সেই বিষয়টাই কিন্তু আসলে এখানে মানে এই একটা সেন্টেন্স দ্বারা উপস্থাপন করা হয়েছে, হোয়াই মিউচুয়াল ফ্লাক্স অলওয়েজ রিমেইনস কনস্ট্যান্ট। হ্যাঁ, তো এই বিষয়টা একটা গভীরতম উপলব্ধির বিষয়। এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা এই ক্লাসে পূর্ণাঙ্গ ধারণা পাবো। এবং এর পরের ক্লাসটা আরো অ্যাট্রাকটিভ হবে, মানে সেখানে আরো কিছু তথ্য শেয়ার করা হবে। মানে যেই তথ্যগুলো আমাদের জানা সবারই খুব জরুরি, কিন্তু আসলে সেটা আমি আজকে ক্লাসের শেষে বলবো যে আসলে আগামী ক্লাসটাতে কি থাকছে আর কি। তো যাই হোক, তাহলে আজকে আমরা শুরু করি। তাহলে প্রিভিয়াস ক্লাসটা আমরা একটু যেহেতু রিভিউ রেখেছিলাম, তো আমরা প্রিভিয়াস ক্লাসটা একটু রিভিউ করি এখানে। প্রিভিয়াস ক্লাসটাতে আমরা দেখেছিলাম যে এখানে যদি আমরা লেকচার সিকোয়েন্সটা একটু দেখি, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য লসেস অফ অ্যান ইলেকট্রিক্যাল মেশিন, মানে আমরা লসটা কি সেই সম্পর্কে জেনেছিলাম, হোয়াট ইজ ট্রান্সফর্মার সেটাও একটু জেনেছিলাম, পাওয়ার লস ইন এ ট্রান্সফর্মার, ওয়াই দ্য লসেস হ্যাপেন্স ইন এ ট্রান্সফর্মার, কনভেনশনাল ডিসক্রিপশন অ্যাবাউট দ্য লসেস, ফ্রম পয়েন্ট অফ ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ দ্য মোর ডিপার ইনটু লসেস, লস সম্পর্কে আরো বিস্তারিত কি আছে সেগুলো একটু জেনেছিলাম। নো রোড লস পর্যন্ত আমরা গত ক্লাসে কমপ্লিট করেছিলাম, এই পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছিল। আজকে আমাদের পার্ট হবে এইটা অনলোড অবস্থাতে। তো আমরা গত ক্লাসের বিষয়গুলো দেখি, যে একটু দেখে যাই যে নো লোড মানে আমাদের লস গুলো কি। লস গুলো এক কথা আমরা বলেছিলাম ইনপুট মাইনাস আউটপুট, কারণ ইনপুটে যেই পরিমাণ আসবে, আমার এখানে 10 কিলোওয়াট যদি আসে, তাহলে এখানে এখানে দেখা যাবে যে আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি 9.5 কিলোওয়াট। তাহলে যে 0.5 কিলোওয়াট, এইটাই কিন্তু আমাদের এখানে লস। হ্যাঁ, এই পাওয়ারটাই কিন্তু আমাদের এখানে লস, এটা একটা বিষয়। হ্যাঁ, তো এই লসটা ব্যাপারটা এরকম। তা ট্রান্সফরমারের ডেফিনেশনটা আমরা একটু একটু সুন্দরভাবে জেনেছিলাম, একটু খেয়াল করেন এখানে ট্রান্সফরমার ডেফিনেশন হয় অ্যান অ্যাপারেটাস ফর রিডিউসিং অর ইনক্রিজিং দ্য ভোল্টেজ অফ অ্যান অল্টারনেটিং কারেন্ট। হ্যাঁ, যেই অল্টারনেটিং কারেন্টে আমরা যে সমস্ত ডিভাইস ব্যবহার করি, সেই ডিভাইসগুলোর মধ্যে যে ডিভাইসটা শুধু ভোল্টেজ এবং কারেন্টকেই পরিবর্তন করবে, ভোল্টেজকে পরিবর্তন করবে, মানে ভোল্টেজের পরিমাণ বাড়াবে অথবা কমাবে, সেই ডিভাইসটাকে আমরা ট্রান্সফরমার বলবো। তো এখানে ট্রান্সফরমারের যে লসগুলো সেটা ডিপেন্ড করে, আমরা গত ক্লাসে মানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা যারা দেখেন না তারা এটা ইউটিউব থেকে দেখে নেবেন, লেকচার 5 নামে এটা আছে। তো কন্ডাক্টর রেসিস্ট্যান্স, যে আমাদের যে লসগুলো এখানে বলছে কি ওয়াই লসেস হ্যাপেন ইন ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারের মধ্যে লসগুলো কেন হয়। তো সেটার প্রথম কারণ হলো কন্ডাক্টর রেজিস্ট্যান্স, তারপর হলো রিলাক্টেন্স অফ দ্য ম্যাগনেটিক কোর, তারপর ইডি কারেন্ট বিকজ অফ ম্যাগনেটিক ফ্লাক্স,
উইথ দ্য ল্যামিনেশন স্টিল স্টিল সিলিকন শিট, এটার কারণে আমাদের ইডি কারেন্ট যে লসটা হচ্ছে সেটা একটা কারণ। আর এটা কেন হচ্ছে সেটাও এখানে বলা আছে। তো পরবর্তীতে ট্রান্সফর্মার বডি ইডি কারেন্ট বিকজ অফ লিকেজ প্লাস লিঙ্কেজ উইথ দ্য ট্রান্সফর্মার বডি, এই বিষয়টাও গত ক্লাসে সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল। তারপর হলো কনভেনশনাল ডিসক্রিপশন অ্যাবাউট দ্য লসেস, যে আমাদের বইগুলোতে যে লস সম্পর্কে আছে সেই লসগুলো আসলে কি, দুইটা লসের কথা বলা আছে। একটা হলো আমাদের আয়রন লস, বা সেটা আরেকটা নাম কোর লস, সেটা আরেকটা নাম লোড লস, নো লোড লস আর কি। তো এই যে তিনটা, এই তিনটা মূলত দুইটা লসের সমন্বয়ে গঠিত, একটা হলো ইডি কারেন্ট আর একটা হলো হিস্টেসিস লস। হ্যাঁ, ইডি কারেন্ট লস আর হিস্টেসিস লস, এটা দুইটার কম্বিনেশনেই কিন্তু আমাদের আয়রন লস বা কোর লসেস বা নো লোড লস এই দুইটা গঠিত। তো এইটা আসলে এই পার্টটা বইতে এইভাবে বলা বলা আছে। এবং আরেকটা বলা আছে সেটা হলো অনলোড লসেস আর কপার লসেস রেজিস্ট্যান্স অফ দ্য উইন্ডিংস। হ্যাঁ, তো এই দুইটা বিষয় কিন্তু বইতে বলা আছে। এখন বইয়ের বাইরের যে বিষয়টা ছিল সেই বিষয়টা এখানে আমি নিয়ে আসছি, যে আমাদের হয়তো সব বইগুলোতে এইভাবে সুন্দরভাবে সব লসগুলো নিয়ে নিয়ে ডিটেলস নেই আর কি। কিছু কিছু বই উল্লেখ করছে, কিছু কিছু বই উল্লেখ করে নাই। আমরা কি সবাই শুনতে পাচ্ছি ক্লাস? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, জি ধন্যবাদ। স্যার। তা এখানে আমরা নো লোড লসের যে ব্যাপারটা সেটাকে আমরা ট্রান্সফার লসটা দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি, যে একটা ট্রান্সফার লোডের সাথে কানেক্টেড থাকতে পারে, আবার ট্রান্সফারটা যে লোডে থাকা অবস্থা সেটাকে আমরা বলতেছি অনলোড লসেস, আর ট্রান্সফরমারটাতে কোনো লোড কানেক্টেড নাও থাকতে পারে, তখন সেইটাকে আমরা বলতেছি নো লোড লসেস। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো নো লোড লসের যে বিষয়গুলো সেখানে আমরা হিস্টেরিসিস লস, ইডি কারেন্ট লস, ডাইইলেকট্রিক লস, এই তিনটা নো লোড থাকা অবস্থায় এই তিনটা লস ট্রান্সফরমারের হবে, বা এই তিনটা লস হয়। তো যখন অনলোডে আসবে তখন এই তিনটা লস তো থাকবেই, এইগুলো থাকবে এবং সাথে অ্যাড হবে কপার লসটা, অ্যাড হবে স্ট্রে লসটা, অ্যাড হবে তারপর কন্ডাক্টর ডিডি কারেন্ট লসটা অ্যাড হবে। আমরা গত ক্লাসে ডাইইলেকট্রিক লসেস পর্যন্ত দেখেছিলাম। তো সেগুলো আমি যদি মানে শর্টলি রিভিউ করি, যে আমাদের নো লোড অবস্থায় যে তিনটা লস সেটা হলো আমাদের হিস্টেসিস লস, ইডি কারেন্ট লস, ডাইইলেকট্রিক লস, যেটা কিছুক্ষণ আগে দেখলাম। এটা ডিটেলস গুলো এখানে সুন্দরভাবে বলা আছে। হিস্টেসিস বলতে হলো যে আমাদের এই ম্যাগনেটটাকে, যে আমাদের এখানে তো এই কোডটা আসলে কি হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। হ্যাঁ, এই কোডটা মূলত হলো ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট। আর এখানে আমরা যেহেতু সাপ্লাই দুইভাবে মানে সাপ্লাই দিচ্ছি অল্টারনেটিং, মানে সোর্সটা আমাদের অল্টারনেটিং, তার মানে পজিটিভ দিক আছে এবং এর নেগেটিভও দিক আছে, মানে দুই উভয় ডিরেকশনাল বাই ডিরেকশনাল কারেন্ট ফ্লো হয়। হ্যাঁ, যে দুই দিকেই সার্কিটের দুই দিকেই কারেন্ট প্রবাহিত হবে, একদিকে একদিকে মানে প্রথম দিক যদি এদিকে আসে তার দ্বিতীয়বার আবার এদিক থেকে শুরু করবে, আবার এদিক দিয়ে বের হয়ে আসবে। তো এখন বিষয়টা হলো এখানে যে দুই দিকে যে আসতেছে তার মানে এখানে কি ম্যাগনেটিক পোল যেটা তৈরি হবে আমাদের এই কোরের ভিতরে, তাহলে সেইটারও ওরিয়েন্টেশন দুই দিকে হবে। এবং মানে দেখা যাবে যে প্রতিটা সাইকেলে সে মানে চেঞ্জ হচ্ছে, তাই না? যে প্রথম সাইকেলের জন্য একদিকে তার ডিরেকশন, দ্বিতীয় সাইকেলের জন্য আরেক দিকে ডিরেকশন। হ্যাঁ, তার মানে কয়টা আসলো? দুইটা। প্রতিটা ইয়েতে তার দুইটা ইয়ে আসলো। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে একটু খেয়াল করেন যে আমাদের ওরিয়েন্টেশনটা প্রথম দেখতেছি এদিকে, দ্বিতীয়বার দেখতেছি এদিকে। যখন ওরিয়েন্টেশন মানে একটা থেকে আরেকটা যাচ্ছে, একটা থেকে আরেকটার দিকে যাচ্ছে, এখানে আমাদের হিস্টেসিস ব্যাপারটা কিন্তু গত ক্লাসে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই বিষয়টা আপনারা একটু দেখবেন আর কি। হ্যাঁ, আমার কথা কি এখন শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখন বিষয়টা হলো এখানে একটু খেয়াল করবেন যে এখানে একটু খেয়াল করেন যে আমাদের এই যে যখন মানে রিঅ্যারেঞ্জ হচ্ছে, হ্যাঁ, যখন সে রিঅ্যারেঞ্জ হচ্ছে তখন সে কিছুটা এনার্জি নিচ্ছে, কারণ আমরা ম্যাগনেটের যে স্টেটটা সেটা আমরা জানি যে সে কখনোই তার স্টেট চেঞ্জ করতে চাইবে না আর কি। এটা গত ক্লাসে উপস্থাপন করা হয়েছিল। সে স্টেটটাকে চেঞ্জ করাইতে হলে তখন এক্সট্রা একটা বিপরীত দিক বা বিপরীতমুখী একটা সাপ্লাই তাকে দিতে হয়। হ্যাঁ, মানে কারেন্টের প্রবাহ তাকে দিতে হয়। তো ওই যে এক্সট্রা আমরা দিচ্ছি সেটাই আমাদের লস, এবং সেই এক্সট্রা হলো এইখানে মানে আমাদের নেগেটিভ সাইকেলের জন্য এতটুকু এবং পজিটিভ সাইকেলের জন্য এতটুকু। এবং এইটার সমন্বয়ে যে আমাদের এখানে এই যে কার্ভটা নিয়ে যে যে কার্ভের যে এরিয়া আমাদের হিসাব করে দেখা হয়েছে, যে কার্ভের যতটুকু এরিয়া আছে, মানে একটা আশ্চর্যজনক বিষয় যে কার্ভে যতটুকু এরিয়া আছে এখানকার লসের পরিমাণও ঠিক ততটুকু পরিমাণেই হয় বা হচ্ছে। তো এইটা ছিল হলো লস নিয়ে, মানে এই হিস্টেরিসিস লসের যে বিষয়টা সেটা। হ্যাঁ, যে হিস্টেরিসিস লস এখানে দেওয়া আছে, হিস্টেরিসিস লসের ব্যাপারে গত ক্লাসে সুন্দরভাবে আলোচনা হয়েছে। আপনারা একটু ইউটিউব লেকচারটা দেখে নিলেই, মানে ব্যাকআপ হিসেবে রাখা আছে ওখানে। তো
পরবর্তীতে আমরা দেখেছিলাম এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস হলো যে কোরের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে আসলে, হ্যাঁ, কোরের মধ্যে দিয়ে কেন প্রবাহিত হচ্ছে, কারণ কোরের মধ্য দিয়েই ফ্লাক্স লাইনগুলো, এই যে লাইনগুলো আমাদের ফ্লাক্স লাইনগুলো পাস হচ্ছে। তাহলে কোর তো নিজেও কন্ডাক্টর হিসেবে কাজ করে, তাই না? তাহলে মানে কি, কোর নিজেও ফ্লাক্স কাট করছে। তো কোর যদি নিজেও ফ্লাক্স কাট করে তাহলে সেখানে ভোল্টেজ আসবে। তো সেই ভোল্টেজ যদি আসে, তার মানে আমরা জানি যে সে সার্কিট কমপ্লিট করার চেষ্টা করবে। তা আসলে সার্কিট কমপ্লিট করতে যেই সে আসলে সার্কুলেটিং কারেন্টটা, দ্যাট মিনস এই ঘূর্ণিত কারেন্ট, মানে এইভাবে কারেন্টটা ফ্লো হবে, হ্যাঁ, এইভাবে, হ্যাঁ, এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে, সেটা ডিপেন্ড করবে পুরোটাই হলো ফ্ল্যাক্সের উপরে, যে ফ্ল্যাক্সের ডিরেকশনের উপর, ফ্ল্যাক্স কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। তো এই যে কারেন্টটা, এইটাই আসলে লস, কারণ আমাদের জানি যে এই ঘূর্ণিত কারেন্টের সাথে আমাদের এখানে এই যে ল্যামিনেশন শিটগুলো আমরা ব্যবহার করছি, এখানে দেখাচ্ছে যে এখানে এই ল্যামিনেশন শিটের মাধ্যমে আসলে মূলত ট্রান্সফার কোডটা তৈরি করা হয়, যে ট্রান্সফার কোডটা তৈরি করা হলো। তো এখন ব্যাপারটা হলো এইগুলো আসলে এই ল্যামিনেশন গুলোতে দেখা যায় উভয় সাইডে মানে ইনসুলেশন থাকে, হ্যাঁ, সেই ইনসুলেশনের কারণে, যে ইনসুলেশনের একটা রেজিস্ট্যান্স তো আছে, মেটালের রেজিস্ট্যান্স প্লাস ইনসুলেশনের রেজিস্ট্যান্স, তাই না? তাহলে দুইটার কম্বিনেশনে কিন্তু তার একটা রেজিস্ট্যান্স আসতেছে। তো সেই রেজিস্ট্যান্স এবং তার সাথে কতটুকু কারেন্ট যাচ্ছে তার বর্গের গুণফলই কিন্তু আমাদের এখানকার ভিতরের পাওয়ার লস, এডি কারেন্ট যে লসটা, এডি কারেন্টের জন্য যে পাওয়ার লসটা হয় সেই বিষয়টা, হ্যাঁ। তো এডি কারেন্টের বিষয়টা হলো এতটুকুই। তো এটাই আমাদের এডি কারেন্টের লস। আর ডাইলেকট্রিক লসের ব্যাপারে যে ব্যাপারটা বলা হয়েছিল, যে আমরা দেখি এখানে আসলে টার্ন, একটা কয়েলে কি থাকে, অনেকগুলো টার্ন থাকে না, এরকম অনেকগুলো টার্ন থাকে, তাই না? প্রত্যেকটা টার্নকেই আমরা কি করতে কি করতে পারি, একটা ক্যাপাসিটর প্লেটের সাথে তুলনা করতে পারি, যে এইটা একটা ক্যাপাসিটর আমি ধরে নিলাম, হ্যাঁ, এরকম একটা ক্যাপাসিটর। তো এই উপরের টার্নটা আমাদের এইটা, আর এখানকার এই নিচের টার্নটা আমাদের এইটা, আর মাঝে আছে কি, মাঝে আছে ইনসুলেশন, ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, তাহলে এটা কি হবে, একটা ক্যাপাসিটর ফর্ম করবে। তো ক্যাপাসিটর যখন ফর্ম হচ্ছে আর আমাদের সাপ্লাইটা কি হচ্ছে, সাপ্লাইটা হলো এরকম উভয়মুখী আর কি, তাহলে প্রথম দিকে এই পার্টটা যদি পজিটিভ থাকে আর এটা নেগেটিভ থাকে, তাহলে সেকেন্ড সাইকেলে যায় কি হবে, এটা নেগেটিভ এটা পজিটিভ হয়ে যাবে, এই আর কি ব্যাপার। তো এই যে ব্যাপারটা, এই যে অ্যারেঞ্জমেন্ট, তার মানে কি হচ্ছে, ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালও ঠিক এইভাবে অ্যারেঞ্জ হবে। তো এই যে অ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা, এটার জন্য সে এনার্জি নেবে না, কন্টিনিউয়াসলি সে এনার্জি কিন্তু নিচ্ছে। তো এই লসটাকেই আমরা আসলে ডাইলেকট্রিক লস বলবো, মানে ইনসুলেশনের জন্য যে লসটা আসলে হচ্ছে এখানে, সেই লসটাকে আমরা ডাইলেকট্রিক লস হিসেবে বলবো সবসময় ক্ষেত্রে। এটা একটা ব্যাপার, এটা গত ক্লাসে খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে বোঝানো হয়েছে। তো আজকে আমরা যেটা নিয়ে শুরু করব, আজকে আমরা কপার লস নিয়ে শুরু করব। আসলে কপার লসটা কি, সেক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের বাসা বাড়িতে যে হাউস ওয়ারিং গুলো আছে, মানে আমরা যে ওয়ারিং সিস্টেম ই করি, যেমন আমার এখানে যে এখন উপরে মাথার উপরে ফ্যান চলছে বা লাইট রুমে লাইট জ্বলছে, এই যে ফ্যান এবং এই যে লাইটের যে বিষয়টা, এই দুইটা কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর মানে মাধ্যমে কানেক্টেড হয়েছে ইলেকট্রিক্যাল সোর্সের সাথে, তাই না? তো এই যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং, এই যে তারের মধ্য দিয়ে যে আমাদের যে কারেন্টটা যাচ্ছে, যে আই কারেন্টটা যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, তারের যে রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সে এবং ওই আই এর যে বর্গের গুণফলের যে আমরা রেজাল্টটা যেটা যেটা পাবো গুণফলের, দ্যাট মিনস আই স্কোয়ার। আর এক কথায় যদি আমরা বলি, এই যে লসটা হচ্ছে, এই লসটা হলো আমাদের এটার মধ্যে হিট, কারণ এখানের মধ্যে কারেন্ট যখন যাচ্ছে এর রেজিস্ট্যান্স আছে, তো তার কারণে বাধা প্রাপ্ত হচ্ছে। তো বাধা প্রাপ্ত হওয়ার জন্য সেই বাধাটা আসলে কিসে রূপান্তরিত হয়, আলটিমেটলি হিটে রূপান্তরিত হচ্ছে, সেই মানে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, হ্যাঁ। এবং যেই তাপ শক্তিটা আমরা কোনো কাজে লাগাইতে পারি না, সেটা বাইরে রেডিয়েট হয়ে যাচ্ছে। তো এই আমাদের ট্রান্সফর্মার ভিতরে এই কপার লসটা কেন আসলো, কারণ আমাদের ট্রান্সফর্মার মধ্যে কি ব্যবহার করা হয়, কয়েলের জন্য, কয়েল তৈরি করার জন্য আমরা কপার অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করে থাকি। তো এই যে কপার এবং অথবা অ্যালুমিনিয়ামে যে এখানে এখানে কিছু দেখানো হয়েছে ছবি, দেখেন এই যে এইখানে এইটা হলো মানে এলটি লো টেনশনের কয়েল বা এলভি লো ভোল্টেজের কয়েল। আর এখানে এই সাইডটা, এটাকে পার্ট কয়েল বলা হয়, এইটা হলো হাই ভোল্টেজের কয়েল, হ্যাঁ, এইচভি আর এসটি, হাই টেনশন ভোল্টেজ আর টেনশন সেম ওয়ার্ড, হ্যাঁ, এটা যেমন ফার্সি ওয়ার্ড আর এটা তো ইংলিশ ওয়ার্ড। তো এখন বিষয়টা হলো এখানে এই যে কপার লসটা, তাহলে আমরা কপার লসটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হলাম যে আসলে কপার লসটা কি। তো কপার লসের এখানে আহ, এখানে একটা কথা বলা আছে, ইফেক্ট অফ টাইপস অফ কারেন্ট অন কপার লস, হ্যাঁ, যে কপার লসটা যে আমাদের যে পরিমাণটা কত হবে সেটা আসলে ডিপেন্ড করবে সম্পূর্ণটাই আমাদের
কিসের উপরে? যে কারেন্ট নেচারের উপরে। যে কারেন্ট নেচার বলতে যে আমাদের কারেন্ট হলো দুই রকম আমরা জানি, একটা হলো এসি আর একটা হলো আমাদের ডিসি, তাই না? তো ডিসি যখন পাস হচ্ছে তখন দেখা যাচ্ছে সে পুরো, এটা যদি একটা কন্ডাক্টর হয় আমাদের, এটা ধরে নিলাম এটা একটা কন্ডাক্টর, তখন এই কন্ডাক্টরের পুরো জায়গাটাই তখন সে ব্যবহার করবে যখন সেটা আমাদের ডিসি যাবে। কিন্তু এসি যখন যাবে তখন কিন্তু সে পুরোটা ব্যবহার করতে পারবে না। তখন কি করবে সে? তখন শুধু সেন্টারের অংশটুকুই তখন শুধু সে ব্যবহার করবে। হ্যাঁ, তো সেন্টারের অংশ বলতে কোনটা ব্যবহার করবে আমরা যদি এখানে একটু দেখি, আমি একটু সুন্দর করে দেখাই বিষয়টা। এই দেখেন এখানে প্লাস সাইন দিয়ে বোঝানো হয়েছে। হ্যাঁ, এই যে প্লাস সাইন গুলো দিয়ে কিন্তু বোঝানো হয়েছে যে সে কিন্তু শুধু সারফেসের এরিয়াটাই ব্যবহার করবে। এবং এইটা কেন ব্যবহার করবে, এটার কারণটা মূলত হলো যে আমাদের স্কিন ইফেক্টের ঘটনাটা কি, স্কিন ইফেক্ট এই ঘটনাটাকেই বলে যে স্কিনকে টাচ করে বা স্কিনের কাছাকাছি দিয়ে কিন্তু কারেন্টটা বা ইলেকট্রিসিটিটা ফ্লো হয়, বিধায় কিন্তু এইটাকে আসলে স্কিন ইফেক্ট বলা হয়। এটার মূল কারণটা হলো এটার মধ্যে দিয়ে আমরা জানি কি যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে এটার মধ্যে ধরেন কোনো একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন বিষয়টা হলো সেই আই কারেন্টটা যদি পরিবর্তনশীল হয়, যে আমাদের এই কারেন্টটা কিন্তু পরিবর্তনশীল, তাই না? এই পরিবর্তনশীল হলে কি হবে, ব্যাপারটা দেখা যাবে এর সাথে সাথে ফ্ল্যাক্সের পরিমাণ, এটা তো আমাদের আই ধরলাম, এটা টাইম অ্যাক্সিস, এবং এর সাথে সাথে কি হবে, এইটার সাথে সাথে কি হবে, সিমিলার থাকবে না, প্রপোর্শনাল থাকবে আমাদের কি, আমরা ম্যাগনেটিক ফ্লাক্স। হ্যাঁ, ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা যদি এফ দ্বারা প্রকাশ করি, ফাই দ্বারা প্রকাশ করি, তাহলে এই ব্যাপারটা এরকম দাঁড়ালো। তো এই যে বিষয়টা, ফাইটাও কিন্তু টাইমের রেসপেক্টে আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে ফাইটাও টাইমের রেসপেক্টে পরিবর্তন হচ্ছে। তো এই যে পরিবর্তনের যে বিষয়টা, হ্যাঁ, এই যে পরিবর্তনের সাথে সেটা কি হচ্ছে, কন্ডাক্টরের সাথে লিঙ্ক হচ্ছে। তো কন্ডাক্টরের সাথে যদি লিঙ্ক হয় তাহলে কি হবে, এখানে একটা ব্যাক ইএমএফ তৈরি হওয়ার একটা প্রবণতা আছে বা ব্যাক ইএমএফ তৈরি হবে। হ্যাঁ, যার ফলে কি করবে সে প্রতিনিয়তই আমাদের সোর্সকে বাধা দেবে, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো আমাদের এই ফ্ল্যাক্স গুলো, যেখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেই ফ্ল্যাক্স গুলো দেখা যায় সেন্টারে তার ডেনসিটি বেশি থাকে। হ্যাঁ, সেন্টারে ডেনসিটি আস্তে আস্তে তার ডেনসিটি কমতে থাকে, সারফেস দিয়ে তার ডেনসিটিটা কমতে থাকে, এবং যার ফলে কমার কারণেই ওই জায়গাটা সে অ্যাকচুয়ালি ব্যবহার করছে বা কারেন্ট পাস হওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, এই হলো আসলে এই আমাদের যে কারেন্ট নেচার উপরে যে আমাদের এই লসটা করে, কিন্তু আমরা আসলে ট্রান্সফর্মার জন্য যে কি ব্যবহার করছি, আমাদের যে কারেন্টটা সেটা কিন্তু এসি কারেন্টে আমরা ট্রান্সফর্মার জন্য ব্যবহার করছি। হ্যাঁ, তো যাই হোক এটা হলো ব্যাপার, এটা থেকে এটাই আমরা বুঝলাম। তো এখন আসতেছি আমরা স্ট্রে লসেস। স্ট্রে লস বলতে কি, আমরা আসলে এতক্ষণ কি কি বললাম, আমরা কপার লস, কোর লস এগুলো কিন্তু সব শেষ করে আসলাম, তাই না? ডাইলেকট্রিক লস, এই জিনিসগুলো আমাদের সবকিছু শেষ হয়ে আসছে। এখন আমরা স্ট্রে লসটা দেখবো। স্ট্রে লসটা অনেকেই আমরা জানি না, বা আগের ক্লাসটা যারা করেছিলেন তারা জানেন। স্ট্রে লসটা মূলত হলো যে ট্রান্সফরমারের মানে অন্যান্য পার্ট আর কি, কোর এবং কয়েল বাদে আর যে যে লসগুলো হচ্ছে, কোর কয়েল ইনসুলেশন, হ্যাঁ, এই কয়টা বাদে আর যে মেটাল পার্ট আছে, সেই মেটাল পার্টের জন্য যে লসটা হচ্ছে সেই লসটাকেই আমরা স্ট্রে লস হিসেবে বলবো। যেমন ট্যাঙ্কের বডিতে লস হইতে পারে, এখানে আমরা এইটাকে কোরটাকে আটকানোর জন্য বা কোরটাকে সাপোর্ট দেওয়ার জন্য চ্যানেল ব্যবহার করেছি, তার জন্য আমাদের এখানে লসটা হতে পারে। এখানে স্ট্যাট ব্যবহার করা হয়েছে বা নাট বোল্ট ব্যবহার করা হয়েছে, এখানে টাই রড ব্যবহার করা হয়েছে, আয়রন আর কি। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলোর কারণে যে লসটা হয়, এগুলোর কারণে লসটা কিভাবে হয় আপনি দেখেন বিষয়টা। এখানে যখন এটাকে আমরা এই ট্রান্সফর্মারের মধ্যে ইন করাবো আর কি, হ্যাঁ, ট্রান্সফর্মারের মধ্যে যদি আমরা ইন করাই, ট্রান্সফর্মারের মধ্যে যখন এটাকে এটা ইন হবে তখন আলটিমেটলি এখানে এখানে কি হবে, এই যে এর চারপাশে, কারণ এর উপরেও কয়েল থাকবে না, এই যে পাশের কয়েলগুলো এর উপরেও থাকবে, এর উপরেও থাকবে, এর উপরেও থাকবে, তাই না? তখন এরা ফ্লাক্স প্রডিউস করবে, এরকম ফ্লাক্স। হ্যাঁ, দুই দিকেই যাবে, মানে সবার ফ্লাক্স সবার মধ্যে যাবে, সবার ফ্লাক্স সবার মধ্যে যাবে। হ্যাঁ, তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে তো আসলে থ্রি ফেজে এখানে যে ফ্লাক্স গুলো যাচ্ছে একটা আরেকটার সাথে, তাহলে কেন লিক করছে না? যেমন ফেজ ওয়ানে ফ্লাক্সটা যখন পাস হচ্ছে, ফেজ টু এর ফ্লাক্স পাস হচ্ছে বা ফেজ থ্রি পাস হচ্ছে, তখন অ্যাকচুয়ালি কিন্তু আমরা দেখতেছি এখানে তিনটা লিঙ্ক তিনটা ফেজের জন্য। তাহলে তাদের মধ্যে ইফেক্ট গুলো কি, মানে একটা আরেকটার সাথে কেন লিঙ্ক হচ্ছে না, বা একটার ইফেক্ট আরেকটার উপর কেন পড়ছে না? এটা একটা বড় ধরনের কোশ্চেন, এটা নিয়েও একটু কিছু ব্যাখ্যা আছে, সেটা আজকে না অন্য ক্লাসে আমরা বলবো।
তো এখানে যে মূলত যে ব্যাপারটা, তখন এই ফ্লাক্সগুলো এখানে যেই ফ্লাক্সগুলো কোরের মধ্য দিয়ে না যে বাইরে আসবে, যেই ফ্লাক্সগুলোকে আমরা লিকেজ ফ্লাক্স বলবো, হ্যাঁ, যেই ফ্লাক্সগুলোকে আমরা লিকেজ ফ্লাক্স, এই যে এখানে নাম বলা আছে লিকেজ, হ্যাঁ, লিকেজ ফ্লাক্স, যেটা আসলে এই কোরের মধ্য দিয়ে যাবে না, এটা যাবে কোরের বাইরে দিয়ে, হ্যাঁ। তো সেগুলোই মূলত দেখা যায় এখানের এই চ্যানেলগুলা, স্ট্যাটগুলো, তারপর হলো এখানের এই যে টাই রডগুলো, নাট বোল্ট যেগুলো আছে, এবং এই ট্রান্সফরমার ট্যাঙ্ক যেগুলো আছে, ট্যাঙ্কের বডির সাথে লিঙ্ক হবে। তো এর ফলে কি হবে, কারণ এই এখানকার যে লিকেজ ফ্লাক্স সেটাও কিন্তু পরিবর্তনশীল টাইমের রেসপেক্টে, তাই না? টাইমের রেসপেক্টে যেহেতু সে পরিবর্তনশীল, তো এইখানে আলটিমেটলি কি হবে, ফ্ল্যাক্স পরিবর্তন হওয়ার সাথে সাথে কি হচ্ছে, এখানে ফ্ল্যাক্স গুলো আমাদের এর সাথে লিঙ্ক হবে। ফ্ল্যাক্স নিজে নিজে যেহেতু পরিবর্তিত হচ্ছে, তার মানে কি হচ্ছে, এই ট্যাঙ্কের সাথে বা অন্যান্য পার্টের সাথে সে লিঙ্ক হচ্ছে, মেটাল পার্টের সাথে লিঙ্ক হচ্ছে। লিঙ্ক হওয়ার সাথে সাথে কি হবে, তো সেগুলোতে ভোল্টেজ উৎপন্ন হবে। তো ভোল্টেজ উৎপন্ন হলে কি হবে, সেখানেও ইডি কারেন্ট প্রবাহিত হওয়ার চেষ্টা করবে, বুঝতে পারছি? তো এইটার কারণে যে লস গুলো হয় আদার্স পার্টে, সেটাকে আমরা স্ট্রে লস হিসেবে বলবো, হ্যাঁ। যে কোর, কয়েল এবং ইনসুলেশন বাদে আদার্স যে মেটাল পার্ট গুলো আছে, সেই পার্টে ট্রান্সফার যে লস গুলো হয়, সেগুলোই মূলত স্ট্রে লস। আমরা কি সবাই বুঝতে পেরেছি স্ট্রে লসটা কি অ্যাকচুয়ালি? জি স্যার। বাকিরা, সানি, মাসুদ, জি স্যার, বুঝতে পারছি। রাশেদ। তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পেরেছি না, পরেরটা যাই, হ্যাঁ। আমরা আজকে বেশি, জি স্যার, মোটামুটি স্যার। হ্যাঁ। তো এখন মোটামুটি না, এটা আবার যদি কোথাও অসুবিধা হয় তাহলে পরবর্তীতে এটা একটু দেখে নিয়েন, ইউটিউবের ভিডিওটা একটু দেখে নিন, মানে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমাদের কন্ডাক্টর ইডি কারেন্ট লস, এইটাও আমাদের এই যে এই কোরে যে ইডি কারেন্টটা দেখিয়ে আসলাম না, সেই ইডি কারেন্ট, সেম ইডি কারেন্টটাই কিন্তু লসটা আমাদের এই কন্ডাক্টরের মধ্যেও হচ্ছে, হ্যাঁ। এই কন্ডাক্টরের মধ্যে সেটা কিভাবে কেন হচ্ছে, কারণ হলো আমাদের সেই অ্যাকচুয়ালি কন্ডাক্টরে আমরা ভোল্টেজটা তখনই পাবো যখন কন্ডাক্টরের সাথে ফ্ল্যাক্স লিঙ্ক হচ্ছে, হ্যাঁ, লিঙ্ক হবে, এবং সেই ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণটা পরিবর্তনশীল আর কি, হ্যাঁ, টাইমের সাথে সাথে কমবে বা বাড়বে, এটা একটা ব্যাপার। তো এই যে কমা বাড়ার সাথে সাথে কি হচ্ছে, যে আমাদের কন্ডাক্টরের মধ্যে দিয়ে লিঙ্কেজ যেহেতু হচ্ছে এবং সেখানে আমরা ভোল্টেজ পাচ্ছি। তো ভোল্টেজ যেহেতু পাচ্ছি, তো সে কি করবে, আমরা যদি সে তো এখানে ভোল্টেজ পাচ্ছে, এবং এর ইন্টারনাল পার্টটা যদি আমরা নেই, এই ইন্টারনাল পার্ট বলতে এই যে ইন্টারনাল পার্ট, কন্ডাক্টর ইন্টারনাল পার্ট, অনেকগুলো কন্ডাক্টর এখানে গ্রুপ করা আছে বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে, এটা ডিপেন্ড করে রিকোয়ারমেন্টের উপরে। তো এখানে যখনই আমরা এইভাবে অ্যারেঞ্জমেন্ট করে রাখতেছি, তখন কি হচ্ছে, আমরা এগুলোকে যদি ছোট ছোট এরকম মানে লাইনের সমন্বয়ে কল্পনা করি, আসলে এটার মধ্যে তো ছোট ছোট পার্টিকেলের সমন্বয়ে আমাদের এই মেটালগুলো গঠিত, তাই না? এটা যে কোনো মেটালই হোক না কেন, কপার হোক বা অন্য যাই কিছু থাকুক না কেন, তখন ওই মেটালের সাথে ফ্লাক্স দেখা যায় লিঙ্ক করে, এই কন্ডাক্টরের সাথে লিঙ্ক করার কারণে ভোল্টেজ তো পাচ্ছি। আর এটাকে আমি যখন আলাদাভাবে কল্পনা করছি, তখন তার সাথে যখন ফ্লাক্স লিঙ্ক করে, তখন হচ্ছে কি, তার ভিতরে যে ভোল্টেজটা তৈরি হয়, সেই ভোল্টেজের কারণে দেখা যায় এই সার্কুলেটিং একটা কারেন্ট প্রবাহ সেখানে তৈরি হয়, এবং সেটাকে কমায় নিয়ে আসার জন্যই কিন্তু আমরা সেখানে ইনসুলেশন দিচ্ছি। দেখেন এগুলো কিন্তু সব ইনসুলেশন দিয়ে র্যাপিং করা, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এখানে স্ট্রিপ র্যাপিং করা, এবং সেগুলোকে আবার গ্রুপ করার পরে আবার উপরে আরেকটা র্যাপিং করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে এইভাবে আমাদের এটি কারেন্টটা প্রবাহিত হচ্ছে, আর এটার কারণেই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স তো আছেই, সেই আবার একই আই স্কয়ার আর লসটাও এখানে হচ্ছে। ওটা বুঝতে পারছি, ইডি কারেন্ট কি আমরা সবাই বুঝতে পেরেছি, ইডি কারেন্ট লসটা আসলে কি? স্যার। ওকে, তো এই ছিল এই মূলত আমাদের আজকের যে বিষয়টা, আজকের লেকচার এখানেই, মানে এই লস নিয়ে বিস্তারিত যা ছিল সেটা আমরা শেষ করে ফেললাম। যে আমাদের লসটা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলেছিলাম, একটা হলো নো লোড লস, আর একটা হলো অন লোড লস। নো লোড লস অবশ্যই কি কি লস আমাদের সেখানে হইতো, আমাদের সেখানে আমরা দেখলাম যে আমাদের সেখানে হিস্টেসিস লস হইতো, তারপর সেখানে আমাদের ইডি কারেন্ট লস হইতো, সেখানে আমাদের কি লস হইতো, আরেকটা আমাদের লস ছিল, একটা লসের নাম কি ছিল সেখানে, আমরা যদি একটু দেখি এসে, আমরা চার্ট একটু যদি দেখি যে এখানে যদি একটু খেয়াল করেন তাহলে এটা পেয়ে যাবেন যে আমরা দেখেছিলাম নো লোড অবস্থায় স্ট্রেসিস লস, এডি কারেন্ট লস এবং ডাইলেকট্রিক লস, এবং অনলোড অবস্থায় এই লসগুলো তো থাকবেই, সাথে সাথে কপার লস, স্ট্রে লস, আর হলো কন্ডাক্টর এডি কারেন্ট লস, এই লসগুলো হবে।
তাহলে কি আজকের ক্লাসে যে আমাদের অবজেক্টিভ গুলো ছিল সেগুলো কি সব কভার হয়েছে? যেখান থেকে রিভিউ অফ প্রিভিয়াস ক্লাস, কপার লসেস, স্ট্রে লসেস, আর তারপর কন্ডাক্টর রিকারেন্ট লস, এগুলো সব হয়েছে না আজকে? সবগুলো কি আমরা শেষ করতে পেরেছি? আর 4 নম্বরটা স্যার? হ্যাঁ, আমি বলছি যে এগুলো যে কটা মার্ক কলাম আর কি সেগুলো সবগুলো শেষ হয়েছে আমাদের। জি স্যার। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে যেটা আসলে মানে যেটার জন্য ক্লাসটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে, সেটা হলো আমাদের মিউচুয়াল ফ্লাক্সটা কিভাবে কনস্ট্যান্ট থাকে সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি কিভাবে বুঝবো আর কি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি বুঝবো, আমরা যাই পড়বো না কেন সবকিছু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, প্র্যাকটিক্যাল করলেই যে প্র্যাকটিক্যাল বুঝবো এরকম বিষয় কিন্তু না, আমরা প্র্যাকটিক্যাল উপস্থাপনার মাধ্যমেও কিন্তু জিনিসগুলো প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করতে পারি। এই রিয়েলাইজেশনটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, হ্যাঁ, যেটা আমাদের পড়াশোনাকে আরো দ্রুত মানে দ্রুত গতি করবে আর কি পড়াশোনাতে, বা আগ্রহ স্যার আমার বাড়াবে। একটা জানার ছিল স্যার। হ্যাঁ। স্যার হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্নের জন্য বা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্নের জন্য আমরা দায়ী করতেছি কারেন্টকে, তাই না স্যার? হ্যাঁ, বুঝি না ম্যাগনেটিক ফ্লাক্স। মানে মানে কন্ডাক্টরের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হওয়ার জন্য আমরা দায়ী করি তো কারেন্টকে, তাই না স্যার? কারেন্টের কারণেই তো মূলত ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে। তো হচ্ছে আমার মানে একটা স্যার মানে একটু কনফিউশন, সেটা হচ্ছে যে স্যার আমাদের হাই ভোল্টেজ লাইন আর লো ভোল্টেজ লাইন, লো ভোল্টেজ লাইনে তো স্যার কারেন্টের পরিমাণ বেশি থাকে, আর হাই ভোল্টেজ লাইনে কারেন্টের পরিমাণ কম থাকে। বাট হাই ভোল্টেজ লাইনের চারপাশে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ বেশি থাকে, আর লো ভোল্টেজ লাইনের চারপাশে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণ কম থাকে। মানে এই জায়গায় জিনিসটা একটু উল্টা হয়ে গেল না স্যার? হ্যাঁ, এখানে আপনার প্রশ্নটা হলো এরকম যে আসলে আমাদের যে ফ্ল্যাক্সের পরিমাণটা আমাদের এখানে যখন আমরা মানে একটা সোর্স কানেক্ট করব, একটা অল্টারনেটিং সোর্স কানেক্ট করলাম, কারণ ভোল্টেজ দিলেই এখানে সার্কিট কমপ্লিট হলেই তখনই কিন্তু এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে, বিষয়টা তো এরকম তাই না? তো আলটিমেটলি আপনার জি প্রশ্নটা স্যার। হলো এখানে যে এই যে ফ্ল্যাক্সের পরিমাণটা এটা আসলে কিসের উপর নির্ভর করছে, আই এর উপরে না ভি এর উপরে, তাই না? জি স্যার। হ্যাঁ, এই প্রশ্নের সুন্দর সমাধান আমাদের থাকবে, এটা সমাধানটা আমি এই ক্লাস এটা একটু শেষ করি তারপরে দিয়ে দিচ্ছি। জি হ্যাঁ, স্যার। তো এখন ঠিক আছে। আমাদের আমরা যেটা এখন দেখবো, আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? আর কারো কোনো প্রশ্ন নাই না? আচ্ছা, আমরা তাহলে সামনের দিকে এগোই। তো এখানে আমরা এটা দেখবো, দেখেন হোয়াই মিউচুয়াল ফ্লাক্স অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট, এই বিষয়টা যদি একটু দেখি, তো এই বিষয়টা দেখার জন্য আমাদের এখানে আমাদের এই ফিগারটার একটু সহযোগিতা নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটার একটু সহযোগিতা নেই। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছে? স্যার দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে একটু আমরা সবাই একটু একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, তো একটু খেয়াল করেন, আমরা যখন এইখানে সাপ্লাই দিলাম, আমাদের প্রশ্নটা ছিল যে কেন ফ্লাক্সটা কনস্ট্যান্ট থাকবে, তাই না? যে আমাদের এখানে এনি লোড আসুক, এনি অ্যামাউন্ট লোড, এনি অ্যামাউন্ট লোড, তো যেই লোডই আসুক না কেন, মানে যতটুকু পরিমাণে লোড আসুক না কেন, তারপর আমরা আমরা বলবো যে আমাদের এখানে যে নো লোড যে লসটা, এল ও ডাবল এস, হ্যাঁ, যে নো লোড যে লসটা সেটা অলওয়েজ কনস্ট্যান্ট। এইটা কেন, এই প্রশ্নের উত্তর আজকে আমরা বুঝবো। হুম। অথবা আমরা বলতে পারি যে আসলে এখানে যখন আমাদের লোড কানেক্টেড করতেছি তখনও যে আমাদের কি হচ্ছে, যে মূল যে ফ্ল্যাক্সটা সেই ফ্ল্যাক্সের কেন পরিবর্তন হচ্ছে না। দুইটা ভাবেই একই প্রশ্ন করা যেতে পারে। তো দেখেন, আমরা যখন এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতেছি, একটু খেয়াল করেন, খুবই মনোযোগ দেন একটু, একটা গভীর উপলব্ধির বিষয় দিলাম। তো প্রথমে আমাদের এখানে নো লোড লস হবে,
তো এই যে নো লোড লসটা যে আমাদের এখানে হবে, সেই নো লোড লসের মধ্যে আমাদের কি কি ছিল আমরা কিছুক্ষণ আগে জেনে আসছিলাম, যে আমাদের সেখানে থাকবে হলো হিস্টেসিস লস, সেখানে থাকবে ইডি কারেন্ট লস, সেখানে থাকবে ডাইলেকট্রিক লস। এই তিনটা লসে কিন্তু আমরা সেখানে দেখে আসছিলাম। তো এই লস তিনটা সবসময়ই থাকবে, এবং লোড যেই অ্যামাউন্টই আসুক না কেন এই লস তিনটার পরিমাণ বা মান কখনোই অপরিবর্তিত হবে না, মানে এবং মানে দ্যাট ইজ পরিবর্তন হবে না আর কি। হ্যাঁ, এটা অপরিবর্তিত থাকবে আর কি। তো এখন এই যে বিষয়টা সেটা কিভাবে হয় সেই বিষয়টাই আমরা জানবো। তো আসলে ঘটনাটা কি ঘটে একটু খেয়াল করেন। এইটা নো লোড অবস্থায় আমি এখানে লোড কানেক্ট করে দিলাম, সেকেন্ডারিতে কিছু অ্যামাউন্টের লোড কানেক্ট করে দেওয়া হলো। সেকেন্ডারিতে আমরা কিছু অ্যামাউন্টের লোড এখানে এসে, এই যে লোড আমরা এখানে কানেক্ট করে দিলাম, কিছু অ্যামাউন্টের লোড কানেক্ট করে দেওয়া হলো। এখন তার তার মানে কি হলো, তখন এটার মধ্যে কারেন্ট প্রবাহিত হবে I2। আর এটা দ্বারা বলা হয়েছিল এখানে I2 বলতে আইপিটা, আইএসটা নেই, আই সেকেন্ডারি, এখানে যেহেতু আইপি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এখন যেহেতু এটা হচ্ছে তার মানে আমরা জানি কি যে কারেন্টের ধর্ম অনুসারে এইটার চারপাশে এই কয়েলের মধ্যে দিয়ে কি হবে, আবার ফ্লাক্স তৈরি হবে না অ্যাকর্ডিংস টু দা লেন্স ল, তাই না? হবে কি না? জি স্যার। হবে না। সে কি করবে, মূল ফ্লাক্সকে বাধা দিবে। একটা আসতেছে এদিক থেকে, এই যে এদিক থেকে যে ফ্লাক্সটা আসতেছে এখন যাচ্ছে এদিক থেকে, তার মানে এ কি করবে, একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে। ক্যান্সেল করবে না? তো ক্যান্সেল করলে কি হবে, এখানে ভোল্টেজের পরিমাণ কমে আসবে, আসবে না? প্রাইমারিতে স্যার। মানে প্রাইমারি সেকেন্ডারি দোনো জায়গায় কি ভোল্টেজের পরিমাণ কমে আসবে না? কমে আসবে জি। কারণ এখানে তো আগে যে মিউচুয়াল ফ্লাক্স সেই ফ্লাক্সটাই বলতেছে, যেই ফ্লাক্সটা দুইটা কয়েলকেই লিংক করতেছে। মানে যেই ফ্লাক্সগুলো মানে প্রাইমারি এবং সেকেন্ডারি, প্রাইমারিতে এবং সেকেন্ডারি কয়েলকে যেই ফ্লাক্সগুলোই লিংক করতেছে সেগুলোকে আমরা মিউচুয়াল ফ্লাক্স বলবো। তো এখন আমি যখন সেকেন্ডারিকে লোডের সাথে কানেক্ট করে দিলাম তখন কি হচ্ছে, তার মধ্যে কারেন্ট ফ্লো যাচ্ছে। এখন কারেন্ট ফ্লো হওয়ার সাথে সাথে কি হবে, সেখানে বিপরীত দিক থেকে একটা ফ্লাক্স তৈরি হবে, হবে কিনা? জি স্যার। বিপরীত দিকে ফ্লাক্স হলে সেটা কি করবে, সেটা মূল ফ্লাক্সকে কি করবে, এই যে মূল যে ফ্লাক্স আছে বাধা সেটা দিবে। বাধা দেবে, দ্যাট মিন্স ক্যান্সেল করে দেবে, তাই না? ক্যান্সেল করে দিলে কি হবে, মিউচুয়াল ফ্লাক্সের পরিমাণ কমে আসবে। আর মিউচুয়াল ফ্লাক্সের পরিমাণ যদি কমে আসে তার মানে এইটা তো ভোল্টেজ কমে আসবে এই যে ভিপি তে, আর ভিএসও ভোল্টেজটা কমে আসবে, হবে কিনা? জি স্যার। মানে আমি যতটুকু লজিক দিলাম এই লজিক অনুসারে ভোল্টেজ তো কমবে, জি স্যার। তাই না? জি স্যার। ব্যাপারটা স্যার কিন্তু এই যে মানে ভিএসএ মানে লেন্সের সূত্রের কারণে বিপরীত যে ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে এ তো ভিএস এর ভোল্টেজ কমাচ্ছে, বাট হচ্ছে স্যার ভিপির যে পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হচ্ছে ওখানেও সে কি বাধা দিচ্ছে মানে। হ্যাঁ অবশ্যই, কারণ সেই ফ্লাক্সটার মানে চলাচলের পাথ কোনটা, কোন না একই করিত। জি স্যার একই করে। তাহলে কি হবে, মূল ফ্লাক্সকে কি করবে, সে ক্যান্সেল করে দিবে মূল ফ্লাক্সের পরিমাণ, মানে যেই ফ্লাক্সের কারণে এখানে যে ভোল্টেজটা পেলাম সেই ফ্লাক্সের পরিমাণ যদি কমে আসে, মূল ফ্লাক্স মাদার ফ্লাক্স, তাহলে সেখানে কি হবে, অবশ্যই দুইটা কয়েলে ভোল্টেজ কিছু পরিমাণ ডাউন হবে। স্যার যখন ভিপি তে ভোল্টেজ ডাউন হবে তার মানে তো হচ্ছে ভিপির সোর্সের কারেন্টের পরিমাণ বেড়ে যাবে তাই না স্যার? হুম, সেটা আসতেছে, সেটা সিকোয়েন্সের উপর ডিপেন্ড করবে। তো ও এখন আচ্ছা এইটা আচ্ছা স্যার। এইটা এই ব্যাপারটা কি দাঁড়াইলো, এই ব্যাপারটা এখানে যে আমাদের এই যে ফ্ল্যাক্স এখানে বিপরীতমুখী হচ্ছে, এই বিপরীতমুখী ফ্ল্যাক্সের কারণে মূল ফ্ল্যাক্স কমে যাচ্ছে, আলটিমেটলি এখানে আমরা ভোল্টেজ কম পাচ্ছি। এইটা তো ব্যাপার, এই পর্যন্ত তো আমরা বুঝতে পারছি, বা এই ব্যাপারটা সত্য বা এই ব্যাপারটা ঘটে, এটা তো বাস্তব নাকি? জি স্যার। ওকে, এখন মজার ব্যাপারটা দেখেন আসলে কি হচ্ছে। তো এই যে এইটা যখন ক্যান্সেল করে দিল, ক্যান্সেল করলেও আমরা সব সময় এখানে দেখি সেকেন্ডারিতে যে ভোল্টেজটা পাই সেই ভোল্টেজটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। যদি আমাদের সোর্সের ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, মানে এখানকার ভোল্টেজের যদি ফ্লাকচুয়েশন না আসে, পরিবর্তন না আসে, এই যে ভিএস এর, হ্যাঁ, ভিপির যদি পরিবর্তন না হয়, তাহলে এখানে আমরা যেটা পাবো, হ্যাঁ, ভিএস যেটা পাবো সেটাও সবসময় একই
থাকবে, এটাই সবসময় একদম। দেখি। কিন্তু এখানে দেখতেছি উল্টা দিকে ফ্ল্যাক্স হওয়ার কারণে সেটা কিছুটা কমে যাচ্ছে, বাট প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি সেটা কমতেছে না। তো সেইটার মূল কারণটা এখানে দেখেন, এখানে মূল কারণটা হলো, মূল লজিকটাই এখানে। কারণ এই যে সোর্সটা আর এখানকার যে কয়েলটা, এটা কিভাবে কানেক্টেড আছে? এই দুইটা প্যারালাল, তাই না? প্যারালাল আছে স্যার। তাই না? এবং একটা লাইনের মাধ্যমে কানেক্টেড আছে, হ্যাঁ। যদিও যখন সার্কিট কমপ্লিট হবে তখন দুইটাকেই আমরা সিরিজ বলতে পারবো, আবার দুইটাকেই প্যারালাল বলতে পারি, তাই না? তো এখন ব্যাপারটা হলো এখানে যখন এখানে ভোল্টেজ কমে আসতেছে, এই জায়গায় দেখেন ইনডিউসড ভোল্টেজ যেটা ইপি নামে থাকবে, সেই ইনডিউসড ভোল্টেজের পরিমাণ যখন কম আসবে বা কম হবে, তো তখন কি হবে? এখানে দুইটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি আছে, ভিপি, ভিপি দেখা যাচ্ছে গ্রেটার দেন ইপি, কিন্তু ডিফারেন্স তো থাকতে দিবে না। তো সেইটাকে মেক আপ করার জন্য কি করবে? সে সোর্স থেকে বেশি পরিমাণ কারেন্ট নিয়ে আসবে। তো বেশি পরিমাণ কারেন্ট যখন নিয়ে আসতেছে তখন সেই পরিমাণ ফ্লাক্স এখানে প্রডিউস হচ্ছে আবার, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছি? সেই পরিমাণ বুঝতে ফ্লাক্স পারছি। প্রডিউস হয়ে সেটাকে কি করছে, এখান দিয়ে যেই পরিমাণ ফ্লাক্স প্রডিউস হচ্ছে সেই সমপরিমাণ ফ্লাক্স প্রডিউস করতেছে এখান থেকে অতিরিক্ত কারেন্ট এসে প্রাইমারি থেকে, বুঝতে পারছি? এই সেকেন্ডারি দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাচ্ছে তার জন্য যেই পরিমাণ ফ্লাক্স এখানে তৈরি হচ্ছে, সেই পরিমাণ ফ্লাক্সকে মিনিমাইজ করার জন্য, ক্যান্সেল করার জন্য সম পরিমাণ কারেন্ট প্রাইমারি থেকে আসতেছে। তো আলটিমেটলি হচ্ছে কি যে এর ফ্লাক্স এবং এর ফ্লাক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে লোড অবস্থাতে। মূল যে ফ্লাক্স, মিউচুয়াল যে ফ্লাক্স, সেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে। এই হলো এই ট্রান্সফর্মারের ভিতরের মানে জাদুকর বিষয় আর কি, যেটা নিজে নিজে হয়, ন্যাচারাল বিষয়, প্রাকৃতিক বিষয়। বুঝাইতে পারছি বিষয়টা? সবাই বুঝতে পারছেন যে কেন আমাদের নো লোড লসটা সবসময় কনস্ট্যান্ট থাকে? আমরা সবাই কি বুঝতে পেরেছি, নাকি আরেকবার বলবো? স্যার মানে এইটা যে অটোমিক মানে যেটা বললেন স্যার ন্যাচারালি এটা হয় আর কি, আমার ওইটাকে বাধা দেওয়ার জন্য মানে এই ন্যাচারাল এখান মানে আমরা তো জানি যে কোনো কিছুকে করতে হলে একটা কিছু ফোর্স করতে হয়, যে না আমি যদি আগের অবস্থায় নিয়ে আসতে চাই, মানে এটা কি এরকম না, বাট ন্যাচারালি হয়ে যাচ্ছে আর কি আমার ওই মিউচুয়াল ফ্লাক্স হ্যাঁ, ওই যে বললাম। অতিরিক্ত যে ফ্লাক্সটা কাটছে। হ্যাঁ, মূল কারণই তো এখানে এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে না, যে ভিপিটা জি বড় স্যার। আর ইপিটা ছোট হয়ে যাচ্ছে এইখানকার উল্টা দিকের এই ফ্লাক্সের কারণে রিডিউস হয়ে যাচ্ছে এখানকার ভোল্টেজ, ইনডিউসড ভোল্টেজটা। তো আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। তো এখানে এইটা তো সবসময় সমান থাকবে, তাই না? এই যে ভিপি আমার থাকবে, জি স্যার। ইকুয়াল এপি, তাই না? তো এই যে এই ছোট্ট ছোট্টটুকু মেনটেন করেই কিন্তু এখানে এই আমাদের ট্রান্সফর্মারটা অপারেট হচ্ছে, এবং সেখানকার সেকেন্ডারি ভোল্টেজটা কখনোই পরিবর্তিত হচ্ছে না, যে এখানকার ইএস বা আলটিমেটলি টার্মিনালে এসে আমরা ভিএস যেটা পাচ্ছি এটা অপরিবর্তিত থাকতেছে। মানে মূলত ব্যাপার হচ্ছে লোড কানেক্টেড অবস্থায় যেই ফ্ল্যাক্সগুলো প্রডিউস হবে, যে কারেন্টের উপর ভিত্তি করে যে পরিমাণ ফ্ল্যাক্স তৈরি হবে, সেই পরিমাণ ফ্ল্যাক্স আবার ক্যান্সেল করার জন্য সোর্স থেকে সেই পরিমাণ কারেন্ট সে নিয়ে আসবে। মানে ওই পরিমাণ ফ্লাক্স উৎপন্নের জন্য যতটুকু ফ্লাক্স দরকার, মানে যতটুকু কারেন্ট দরকার, সেই পরিমাণ কারেন্ট সে প্রাইমারি থেকে ড্র করবে। তার মানে কনক্লুশনে আমরা এইটা আসতে পারি যে ট্রান্সফরমার যখনই লোডে থাকবে সেই লোডে যতটুকু কারেন্ট ব্যবহৃত হবে ইনস্ট্যান্টলি সেটা সাপ্লাই থেকে সে নিয়ে আসবে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি? মানে নো লোড থাকা অবস্থায় যে কারেন্টটা আছে সেটা তো থাকতেই আছে, সাথে তো থাকতেই আছে, এবং অতিরিক্ত কারেন্ট মানে লোড যখন কানেক্টেড থাকতেছে তখন যে কারেন্টটা যাচ্ছে সেইটার সাথে, যে এটা আমরা যদি আইএন ধরি, আইএনও নো লোড কারেন্ট, এবং এইটার সাথে সাথে আমাদের আসতেছে কি আই লোড কারেন্ট, হ্যাঁ। যে আমাদের লোড অবস্থাতে আমরা আমরা যেটা নয়, এটা 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 যদি আমরা মেনশন করি পি ধারা আর পিএল, মানে প্রাইমারি দিয়ে কারেন্ট যেটা লোড অবস্থাতে পাস হবে। তো তার মানে কি হচ্ছে যে লোড থাকা অবস্থায় সে সোর্স থেকে অতিরিক্ত যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা বা অতিরিক্ত কারেন্ট লোডের সাথে যে কারেন্টটা অ্যাড হচ্ছে সেটা শুধুমাত্রই লোড কানেক্টেড অবস্থাতেই যাবে, এবং সেটা নির্ভর করবে এখানকার যে কারেন্টের পরিমাণটা, এখানে কারেন্টের পরিমাণটা, এখানকার যে আইএস এর পরিমাণটা কত মানে কতটুকু হবে সেটার উপরেই কিন্তু এখানকার এই আইপিএলটা নির্ভর করবে, বা আইপিএল এর মান ওই রকমই হবে। বুঝতে পেরেছি? তাহলে ওই প্রশ্নটার উত্তরটা কি আপনারা পেয়েছেন? খুব সুন্দর একটা ব্যাখ্যা কিন্তু এখানে। হ্যাঁ, এই ব্যাখ্যাটা কিন্তু আমরা এইভাবে অনেক সময় বইতে হয়তো দেওয়া আছে কিছু কিছু বইতে, কিন্তু ওইটা মানে পরিষ্কারভাবে বুঝতে পারি না বিষয়টা ল্যাঙ্গুয়েজের কারণে।
বুঝতে পেরেছি এই বিষয়টা হয়েছে। এখন কি আপনারা সবাই বলতে পারবেন না যে আসলে লো লোড থাকা অবস্থায় কেন আমাদের এখানে মানে নো লোড লসটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে? বলতে পারবেন কিনা জি সবাই? স্যার, জি স্যার, বলতে পারবো স্যার। হ্যাঁ, তো এটাই ছিল আমাদের একটা বিষয়, এবং আমরা একটু আগামী ক্লাসটা একটু দেখি যে আগামী ক্লাসে আমরা কি করব। আগামী ক্লাসে আমরা যে বিষয়টা করব, যে ক্লাসটা আমাদের হবে সেটা হবে যে ট্রান্সফর্মার অপারেশনের মূলনীতির কিছু গোপন রহস্য। এইটা থেকেও আরেকটু মানে রহস্য তো জানবেই, তাহলে এখানে আপনারা একটু দেখে নেন কি জানবো। আইডিয়াল ট্রান্সফর্মার আর প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মারের বিশেষত্ব সম্পর্কে জানা, মানে লো লোড বা ফুল লোড, যেটা আপনারা এখন জানলেন। মিউচুয়াল ফ্লাক্স কেন এবং কিভাবে সবসময় ধ্রুবক থাকে সেটাও জিনিসটা আপনারা খুব সুন্দরভাবে জানেন, সেটা আমরা আগামী ক্লাসে একটু রিপিট করব। সোর্স লোড এ যেভাবে রেটিং করা হয় তার সুস্পষ্ট জ্ঞান লাভ করা, এটা একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। সোর্স এবং লোড, হ্যাঁ, সোর্স এবং লোড আমরা যেভাবে করি, যেমন জেনারেটর বা আমাদের লোড হিসেবে যদি আমরা নেই, সেখানে আমরা নিতে পারি বিভিন্ন ধরনের আমাদের হাউস অ্যাপ্লায়েন্সেস, তাই না, যে বাসা বাড়িতে যে জিনিসগুলো ব্যবহার করে থাকি, তো সেগুলোকে আমরা মানে লোড হিসেবে বলতে পারবো, যেগুলো ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে কানেক্টেড করা হয় ওই অ্যাপ্লায়েন্সগুলো। তারপর হলো আমাদের ট্রান্সফর্মার যেভাবে রেটিং করা হয় এবং কেন করা হয়, এটা একটা ব্যাপার, এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে জানতে পারবো। লসটা কি আমরা যদিও জেনেছি। কোর লস কেন ভোল্টেজের উপর ডিপেন্ড করে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং তা বুঝবেই বা কী করে এটা যে কেন ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে কোর লসের পরিমাণ। কোর লসটা মূলত দুইটা, একটা এডি কারেন্ট লস আর একটা হিস্টেরেসিস লস, এই দুইটা বিষয়। ফ্রিকোয়েন্সি কমালে বা বাড়ালে কোর লসের কীরকম পরিবর্তন ঘটবে, হ্যাঁ, এই একটা বিষয়, মানে খুবই মানে বাস্তব কিছু বিষয় আমরা জানবো, এবং এগুলো জানার জন্য আমরা কিছু ইকুয়েশনের সহযোগিতা নেব। এখানে সেই ইকুয়েশনগুলো দেওয়া আছে, এবং এখানে আরো মোস্ট ইন্টারেস্টিং কিছু ইকুয়েশন এখানে ড্রাইভেশন দেওয়া আছে। মানে ব্যাপারটা হলো আমরা বাস্তবতার মাধ্যমে জিনিসগুলো বোঝার চেষ্টা করবো, এবং সাথে সেক্ষেত্রে যে এটার সাথে রিলেটেড যে ইকুয়েশনগুলো সেগুলোর আসলে ব্যাখ্যাগুলো আমরা ওখান থেকে পেয়ে যাব বোঝার সাথে সাথে। হ্যাঁ, যে এইটা নিয়ে আমাদের মূলত ক্লাসটা, আগামী ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমি বলবো। হ্যাঁ, মানে এই বিষয়টা আমরা মানে সবাই মানে এইভাবে আমরা উপলব্ধি করতে পারি না যে আসলে ভোল্টেজের উপরে বা কারেন্টের উপরে যে আমাদের লসটা ডিপেন্ড করতেছে, এবং সেইটা আমরা বইতে পড়ছি, বাট এটা প্র্যাকটিক্যাল ঘটনাটা ভিতরে কি ঘটে সেই বিষয়টাই কিন্তু আমাদের অনেকেরই ধারণা নেই। তো সেটাই আমরা আগামী লেকচারে কভার করব। এরপর থেকে আমরা আগামী লেকচারে শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা ভিকে মেহতা যে বইটা যেখানে ছিলাম তার পরবর্তী থেকে আমরা আবার পড়াশোনা শুরু করব। এবার করতে করতে আমরা ভিকে মেহতার পুরো চ্যাপ্টারটাই আমরা শেষ করব, যে এ টু জেড যেহেতু বলেছি পুরো চ্যাপ্টারটাই আমাদের ওখানে শেষ হয়ে যাবে। এবং এটা যদি কেউ এই কোর্সটা করে তার ইউনিভার্সিটিতে পড়ার সময় একদমই কষ্ট হবে না, টিচার পড়ানোর আগেই তার পড়া হয়ে যাবে, এটা একটা ব্যাপার, এবং তার জব প্রিপারেশনটাও হয়ে যাবে এখানে আমরা, কারণ ম্যাথস গুলো আমরা এখানে করব ক্লাসে। তো এটা একটা ব্যাপার। তো এই থাকবে আমাদের আগামী ক্লাসের মূল বিষয়। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা তাহলে মোটামুটি কিছু শিখতে পেরেছি, তাই না? তো আগামী ক্লাসটাও আমাদের ঠিক এরকমই হবে, মানে আরো ইন্টারেস্টিং হবে। আর তালহা, আপনার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরটা আগামী ক্লাসেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ভোল্টেজের উপর বা কারেন্টের উপরে কি করে ফ্লাক্সটা নির্ভর করে, বা আসলে কি ঘটনাটা কি ঘটে ওখানে, এটার সুন্দর ব্যাখ্যা আগামী ক্লাসে পেয়ে যাবেন। তো যাই হোক, তাহলে ইনশাআল্লাহ স্যার। আমরা সবাই বুঝতে পেরেছি। এই আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি উজ্জ্বল, উজ্জ্বলের সাথে আগেই আমরা পরিচিত, রাশেদুল ওনার সাথেও পরিচিত। সানি, আপনার সম্পর্কে একটু বলেন। জি স্যার, আমি বর্তমানে বাসায় আছি স্যার। আরে বাসায় তো আছেন সেটা তো আমরা সবাই জানি, আমিও তো বাসায় আছি। আপনার পড়াশোনা কোথায় আর কি? পড়াশোনা আমি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করি, মানে আপনি ইলেকট্রিক্যাল চতুর্থ ভাবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, মানে আপনি এত সকালে মানে এত অ্যাডভান্স হয়ে যাচ্ছেন, এটা খুবই ভালো একটা ব্যাপার, আমি চাই এই জিনিসটা কন্টিনিউ থাক। আর আজকে ক্লাসটা তো বুঝতে পেরেছেন, তাই না? আজকে ক্লাসটা জি সানি, স্যার। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করেন। জি এখানে প্রত্যেকটা ক্লাসে খুব সুন্দর সুন্দর তথ্য পাবেন, যেটা আপনাকে মানে খুব মানে বিএসসি লেভেলে যে পড়াশোনাটা হয় সেটার পুরোটাই আপনার এখানে হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমি কিন্তু সিলেবাস বা যেটাই বলি না কেন স্ট্যান্ডার্ডটা কিন্তু বিএসসিটাই ধরে পড়াচ্ছি আর কি। এবং কারোর জন্য অসুবিধা হবে না, কারণ এটা খুব সুন্দরভাবে বেসিক থেকে ক্লাসটা করানো হচ্ছে। আর আমাদের সাথে পরবর্তীতে আরেকজন যুক্ত হয়েছেন, মাসুদ পারভেজ, আপনার সম্পর্কে একটু বলেন। মাসুদ পারভেজ।
মাসুদ পারভেজ, আপনার মাইক্রোফোন কানেক্টেড দেখতেছি না। মাসুদ পারভেজ, আপনি একটু বলেন, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোন আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, হয়তো পরবর্তীতে ওনার সম্পর্কে শুনে নেব। আরেকজন ছিল, সে বের হয়ে গেছে। তো যাই হোক, ধন্যবাদ সকলকে। সানি কি আগে ক্লাস করেছিলেন আমাদের সাথে, না এটাই আজকে প্রথম ক্লাস? সানি, এর আগে একটা করা হয়েছিল কিন্তু ওরকম ভাবে আসছিল না। আচ্ছা, তাহলে ওই ইউটিউব ব্যাকআপ গুলো দেওয়া আছে, ওখান থেকে একটু, হ্যাঁ আগের পাঁচটা দেখা হয়নি। হ্যাঁ, ওইটা একটু ইউটিউবে ব্যাকআপ আছে, আপনি একটু দেখে নেন। মানে আপনার ট্রান্সফার নিয়ে A to Z আপনার এখানে পরিষ্কার হয়ে যাবে। কারণ একটু সময় নেবে, কারণ বেশি কিছু শিখতে গেলে তো আমাদের টাইম অবশ্যই দিতে হয়। এই জন্য লেকচারগুলো দেখা যায় একটু লং টার্ম হয়। তো এই জন্য ওইটা নিয়ে ইয়ে না করে আপনি একটু সময় নিয়ে এটাতে দেখবেন, অবশ্যই ওখান থেকে ভালো কিছু পেয়ে যাবেন, এবং যেটা আপনাকে খুবই হেল্প জি করবে স্যার। আপনার কর্মজীবনে। তো যাই হোক, তাহলে আমাদের আজকে ক্লাসটা তাহলে এখানেই আমরা শেষ করছি নাকি? আমাদের আজকের যে ক্লাসের অবজেক্টিভ ছিল সেগুলো ফিল আপ হয়েছে, এবং আমরা আগামী ক্লাসে কি করবো সেটাও আমরা দেখে ফেলেছি। তাহলে ক্লাস তো আজকে আমরা এখানে শেষ করতেই পারি, তাই না? কারো কোনো প্রশ্ন আছে যাওয়ার পূর্বে? হ্যাঁ স্যার, না স্যার। আপনি যেভাবে বলছেন এরপর তো কোশ্চেন থাকার প্রশ্নই আসে না। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। তো সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা আগামী ক্লাসেও আবার থাকবো। আগামী ক্লাসটা আমাদের হবে পরশুদিন, মানে শিডিউল অনুসারে এখন থেকে ক্লাস হবে। আমি তো যেহেতু লেটও শুরু করি, মানে সবাই থাকার চেষ্টা করবেন, হ্যাঁ। কারণ এই গতকালকে যে বিষয়টা হয়েছে, আমার ইমেল করতে করতে 4টা বেজে গেছে সবাইকে, হ্যাঁ। আর সবাই তো ইমেল পেয়েছিলেন, তাই না? সবাই জি তো স্যার। ইমেল পেয়েছিলেন, হ্যাঁ। তো ইমেল জি স্যার। করতে বেশ ইমেল ভালো পেয়েছিলাম। সময় লাগে, ক্লাসের প্রিপারেশন, তারপর ইমেল করা, এগুলো বেশ ভালো সময় সাপেক্ষ বিষয়। তো এই কারণে আসলে আজকে স্যার নেক্সট ক্লাসটা কবে করতেছেন স্যার? আগামী পরশুদিন শিডিউল অনুসারে আমাদের ক্লাস হলো রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন। এবং সবাই যারা এখন থেকে আজকে ইমেল পেয়েছেন, সবাই আসলে ইমেলটা পেয়ে যাবেন, এবং শিডিউল টাইমে আপনারা সবাই থাকবেন 7টা থেকে আর কি। এই মানে 7টা 15 তো বলা থাকে, 7টা 15 বা 7:30 এর মধ্যে থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। মানে পরবর্তীতে লেট হবে না, কারণ যেহেতু ইমেলগুলো কালেক্ট হয়ে গেছে, এই আর কি। তো যাই হোক, আপনারা পরবর্তী ক্লাসগুলো থাকেন, আমরা আরো সেগুলোতে এনজয় করব, এটা একটা ব্যাপার। তো ঠিক আছে, সবাইকে আজকে তাহলে ধন্যবাদ। আর আজকে আমার বোর্ডে কিছু লেখা ছিল, ওগুলো কি বোঝা যায়? আপনারা কি মানে একটু বোর্ডটা একটু করেন আমার ব্যাকে, ওটা কি দেখা যাচ্ছে? বোর্ডে পড়া কি পড়া যাচ্ছে? স্যার পুরোপুরি ক্লিয়ার না। একটু ওইটা আপনার স্ক্রিনটা করে নেন, ট্যাব দিয়ে ট্যাপ করে আপনার স্ক্রিনে ভিউ করে নেন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? স্যার ক্লিয়ার বুঝতে পারতেছি না। অনেক ক্লিয়ার বুঝতে পারছেন না? হয়তো বা একটু রেজুলেশনে অবস্থা। প্রথমটা ডোন্ট মেমোরাইজ, তারপরে স্যার লেখা বুঝতে পারছি না। ডোন্ট, মানে একটু একটু মানে লেখা কি উল্টা দেখাচ্ছে? না না স্যার, লেখা ঠিক মতো দেখাচ্ছে। লেখা ঠিক মতো যাচ্ছে, তাই না? তো যাই, ডোন্ট মেমোরাইজ ওয়ার্ড, অলওয়েজ মানে মেমোরাইজ দ্য ফ্রেজেস। এইটা হলো বিষয়টা, হলো এখানে ইংলিশ স্পোকেনের উপরে আমাদের 7টা স্টেপ আছে। এই 7টা স্টেপ যদি আমরা কেউ মানে ফলো করি, তাহলে আমাদের আসলে 3 মাসের মধ্যে ফ্লুয়েন্ট হওয়া কোনো ব্যাপার না, উইদিন 3 মান্থস। এইটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এখানে যে 7টা মেথড আছে, এটাকে ইউএস এর একটা অর্গানাইজেশন, মানে যেখানে আসলে ইংলিশ লার্নিংটা করানো হয়। তো মানে আমার কোর্স ওখান থেকেই করা। তো বিষয়টা হলো, ওখানে যে 7টা রুলস এর কথা বলা ছিল, সেই 7টা রুলসই আমার এই পিছনের বোর্ডে লিখে রাখা আর কি। তো সেটা নিয়ে দেখি আজকে রাত্রে একটা আমরা সেমিনার করবো আর কি, জাস্ট ইংলিশটা কিভাবে ফ্লুয়েন্ট করতে পারি। এবং আমি দেখি একটা মানে সেটার উপরে একটা ক্লাসও নিয়ে আসতে পারি কিনা, যে প্রতিটা ক্লাসে কিছু ম্যাটেরিয়াল শেয়ার করা হবে, মানে ওই সিকোয়েন্স অনুসারে আমি যে ম্যাটেরিয়ালটা পেয়েছি আর কি ওখান থেকে, ইউএস থেকে, ওই কোর্সটা করার পরে সেই ম্যাটেরিয়ালটা আমরা এই ক্লাসে দেখি শেয়ার করব। এবং কেউ যদি এটার সাথে একটু থাকেন, লেগে থাকেন, তাহলে ইংলিশে ফ্লুয়েন্ট হওয়া কোনো ব্যাপার না, হয়ে যাবে নাকি 3 মাস ম্যাক্সিমাম। কিন্তু যা বলবো তাই করতে হবে, তাহলে ব্যাপারটা দেখবেন যে আপনার ইংলিশ অটোমেটিক হয়ে যাচ্ছে।
তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমরা এই ক্লাসটা আজকে রাতে দেবো, রাতেই করবো, যে ইংলিশের উপরে। এটাতে সবাই ইমেল দিয়ে রাখবে, কমেন্ট করবেন। আমি ইমেল অ্যাড্রেস সবার কাছে চাইবো, তাহলে ইমেলে আমরা সবাইকে ইমেল করবো, তাহলে আমাদের ক্লাসের ইয়েটা পৌঁছাইতে অসুবিধা হবে না। নাহলে সবাইকে মেসেঞ্জারে দিতে গেলে মেসেঞ্জার থেকে কিছুক্ষণ পর ব্লক করে দেয়, হ্যাঁ, তখন আর মেসেজ পাঠানো যায় না, খুবই বিরক্তিকর বিষয়। আর হলো পোস্ট দিলে সেই পোস্ট আবার অনেকে দেখে না, দুইটাই সমস্যা। কিন্তু ইমেল দিলে ইমেলটা সবাই দেখবে। তো তো যাই হোক, তাহলে আমরা ইমেল অ্যাড্রেসটা আপনারা সবাই ওই পোস্টের কমেন্টে দিয়ে দিবেন, আমি সবাইকে ইমেল করে দেবো। তাহলে আমরা রাত্রে ক্লাসটা ইংলিশ স্পোকেনের উপরে রাখবো। স্পোকেন পরবর্তীতে আমরা রাইটিংটাও নিয়ে আসবো, এই আর কি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমরা আবার রাত্রে ক্লাস একত্রিত হবে, এবং সাথে সাথে পরবর্তী যে ক্লাসগুলো থাকবে বা সিকোয়েন্সগুলো থাকবে সেগুলোতেও আপনারা সবাই যুক্ত থাকবেন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ঠিক আছে, ভালো থাকেন সবাই। ধন্যবাদ স্যার। ভালো থাকবেন।